কিছু কিছু কাজ এমনই থাকে যেটা দেখে মনে হয় এটা আবার কোন ধরনের কাজ, এই কাজটা কিন্তু আমরা এক চুটকিতে করে নিতে পারবো। তো এরকম ধরনের চিন্তাভাবনার মানুষ যারা থাকে তাদেরকে বলছি, অবশ্যই প্রতিটা কাজের কদর করা কিন্তু প্রয়োজন। আর যে জিনিসটা তোমরা হয়তো ভাবছো খুব সহজে এটা তৈরি করে দেবে কম দামের মধ্যে, সেটা তৈরি করার জন্য আমাদের যে পরিশ্রম আর একদম যত্ন সহকারে এক একটা জিনিস তৈরি করা, সমস্ত কিছুরই কিন্তু একটা কদর থাকা প্রয়োজন। তো এই টপিকটা কেন আমি তোমাদের ভিডিওর প্রথমে শুরু করলাম সেটা আমি ভিডিওর মাঝামাঝি তোমাদের কাছে অবশ্যই শেয়ার করছি। তো হ্যালো মাই লাভলি হোম বেকারস অ্যান্ড ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বেকিং লাভার্স। আজকের পর্বে তোমাদের কাছে শেয়ার করছি ছোট্ট একটা টিউটোরিয়াল, যার সাহায্যে কিন্তু তোমাদের অনেক হেল্পফুল হবে। আর যে ছোটো ছোটো টিপস তোমাদের কাছে শেয়ার করবো, যারা বিগিনার্স আছো বা এই প্রফেশনালে যুক্ত আছো তাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের কেকের ডেকোরেশন। তো আজকে আমি 1 পাউন্ডের উপরে একটা ভ্যানিলা কেকের ডেকোরেশন করব। তো ভ্যানিলা কেকের ইনসাইড ফিলিংটা সিম্পলি ছিল, সেটা তোমাদের কাছে শেয়ার করিনি, শুধু কেকের টপ পোর্শনের ডেকোরেশনটাই শেয়ার করছি। তো এখানে প্রথমে আমরা যে কেকের ফুল তৈরি করব তার জন্য এখানে আমি ইয়েলো কালারের ক্রিম নিয়েছি, আর এটা ছিল লেফট ওভার ক্রিম। যখনই তোমাদের লেফট ওভার ক্রিম থাকবে অবশ্যই এরকম এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবে, তাহলে কিন্তু ক্রিমটা খুব সুন্দর স্মুথ থাকবে আর উপর থেকে কোনোভাবে কিন্তু ক্রিমের হার্ডনেস আসবে না। এরপর এর মধ্যে প্রথমে আমরা 3 ড্রপের মতো ইয়েলো কালার দিয়েছি, তারপরে সামান্য 1 থেকে 2 ড্রপের মতো অরেঞ্জ কালার মিক্স করে কেক ডেকোরেশন করার জন্য যে ফুলটা তৈরি করব সেই ফুলের কালার কম্বিনেশনটা কিন্তু এইভাবে রাখলাম, বা তোমরা কিন্তু শুধু ইয়েলো কালারের ফুলটাও তৈরি করতে পারো। অন্যদিকে এই কেকটা আমরা ফাইনালাইজিং করে কেক বক্সের মধ্যে কভার করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা সারা রাতের জন্য ফ্রিজে ছিল, সেই জন্য অবশ্যই বক্স কভার করে রাখতে হবে। আর যদি তোমরা ওপেন ফ্রিজে রাখো, ফ্রিজে যে টেম্পারেচারটা থাকে সেটা কিন্তু একদমই কম রাখতে হবে। সবথেকে বেস্ট অপশান হলো কেক ফাইনালাইজিংয়ের পর সারা রাতের জন্য এইভাবে বক্স কভার করে রাখবে, তাহলে যাদের কেকের ক্রিমটা ফেটে যায় তাদের কিন্তু ক্রিম ফেটে যাওয়ার কোনো ভয়টাই থাকবে না। কেক বক্স কভার করে রেখে দিলে কেকের মধ্যে যে একটা ফ্রিজে ডাইরেক্ট হাওয়া লাগার কারণে কেকের ক্রিমটা ফেটে যায়, ড্রাইনেস আসে, এই সমস্ত জিনিস থেকে তোমরা কিন্তু একদমই মুক্তি পাবে। তো এখানে আমরা প্রথমে নজেলের সাহায্যে দুটো মার্কিং করে নিলাম। তো তোমরা হয়তো ভাবছো মার্কিং করে নিচ্ছি মানে এখানে ডোরেমনের দুটো চোখ বানাচ্ছি, কিন্তু না, এই কেকটার উপরে প্রথম ফুল তৈরি করে নেব। তো ফুলটা একটা ফুল ওপরের দিকে হবে আর একটা ফুল হবে নিচের দিকে। তো যখনই তোমরা এরকম ধরনের ডেকোরেশন করবে আগে একটু মার্কিং করে নিলে আমাদের কিন্তু সমস্ত ডেকোরেশনের একটা আইডিয়াটা পাওয়া যায়। R11 নজেলের সাহায্যে এক একটা ফুলের পাপড়ি তৈরি করে নেব। আর এক একটা ফুলের পাপড়ি কীভাবে তৈরি করছি তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো, একটা করে ধরে হাতটাকে নাড়িয়ে এইভাবে তৈরি করে নিচ্ছি। এটাকে তোমরা সানফ্লাওয়ার ফুলও বলতে পারো, ডালিয়া ফুলও বলতে পারো, কিন্তু এই ফুলগুলো তৈরি করার জন্য নূরের 15 নম্বর নজলও তোমরা ব্যবহার করতে পারো, বা এখানে সিম্পল কিন্তু R11 নজলের সাহায্যে কিন্তু এই ধরনের কেকের ফুলগুলো তৈরি করা যায়। তো কিভাবে ফুলগুলো তৈরি করছি, কাজটা করছি তোমরা দেখে বুঝতে পারছো। প্রথম পাপড়িটা একটু বড় রেখেছি, তারপরে যে পাপড়িগুলো তৈরি করব এখানে একটু ছোট ছোট করে তৈরি করব। তো প্রথম পাপড়ির পরে মাঝের অংশটা কিন্তু চামচের সাহায্যে এইভাবে যে লেগে থাকা ক্রিমগুলো তুলে নিলাম। তো এইভাবে আমরা দুটো রাউন্ড দিয়ে ফুল তৈরি করলাম। এরপরে এখানে তৈরি করে নেব সেকেন্ড ফুলটাও কিন্তু আমি সেম যে কেকের ডেকোরেশনটা তোমাদের কাছে শেয়ার করছি, সেই কেকটা কিন্তু আমার ছিল একটা কাস্টমারের রেফারেন্স পিক। তো যিনি এই কেকটি তৈরি করেছিলেন তার হাতের কাজ কিন্তু খুব সুন্দর, একদম নিখুঁতভাবে কিন্তু তার কাজগুলো করা ছিল। আর প্রতিটা মানুষের কিন্তু কাজের এক একটা টেকনিক থাকে, তার কাজটা দেখে যখন আমরা কাজ করব সেই কাজটা কিন্তু হুবহু একদমই কিন্তু কপি করা যায় না, কিছু কিন্তু কাজের মধ্যে 19-20 থেকে। সত্যি এনাদের কাছ থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। তো যতটা সম্ভব চেষ্টা করেছি এই কেকটাকে পুরো একদম পিকের মতো তৈরি করা। তো এখানে দেখো এই কেকটা তৈরি করার সময় কিন্তু এর পর থেকেই সমস্ত রকম ভুলগুলো হয়ে যাচ্ছে, জানি না সেদিন আমার কি হয়েছিল মাথার মধ্যে। তো প্রথমে এখানে আমরা ফুলের ডান্ডি তৈরি করব, তার জন্য আমি ক্রিমের মধ্যে এখানে কালার মিক্স করেছিলাম, যে ফরেস্ট কালারটা আছে ডিপ গ্রিনের সেই কালারটা মিক্স করেছিলাম, কিন্তু এখানে কালারটা প্রচণ্ড ডিপ হয়ে গেছিলো, এতটা কালার কিন্তু আমাকে প্রথমেই দিতে বারণ করে দিয়েছিল। তারপরে ছিল কেকটা ক্যালেন্ডার থিমের উপরে, এখানে জুন মাসের ক্যালেন্ডার লিখে নিতে হবে। প্রথমে এখানে ক্যালেন্ডার লেখার জন্য আমি চকলেট গানাশের সাহায্যে খুব ছোট্ট করে কিন্তু এখানে লেখার চেষ্টা করেছি। এখানে যখন আমরা সংখ্যাগুলো লিখে নিচ্ছি পুরোটা লেখার পর কিন্তু একটুও দেখতে ভালো লাগছিল না। তো কাজটা যতক্ষণ না তোমাদের মনোপুত হচ্ছে ততক্ষণ কিন্তু হাল ছাড়লে হবে না, এতে হয়তো একটু সময় লেগে যেতে পারে, বা তোমরা কিন্তু কিভাবে কাজটা করতে পারো সেটা আমি পরে তোমাদের কাছে শেয়ার করছি। আর সবথেকে বড় ব্যাপার হলো এই ধরনের ক্যালেন্ডার থিমের উপরে কেকে যখন ডেকোরেশন করবে একদমই কিন্তু তোমরা 1/2 পাউন্ডের উপরে তৈরি করবে না, মোটামুটি চেষ্টা করবে 1 পাউন্ডের উপরে তৈরি করা, তাহলে একটা পারফেক্ট লুক আসবে।
আর যে কাস্টমারগুলো ভেবে থাকে কেকটা কিন্তু খুব কম সময়ের মধ্যে তৈরি করে নেবে, তাদেরকে বলে রাখি এই কেকগুলো তৈরি করার জন্য কিন্তু যথেষ্ট সময় লাগে। আর হাতে একটু সময় নিয়ে কাজ করলে সমস্ত কাজের কিন্তু পারফেক্ট ফিনিশিং আসে। তো তোমরা আমার সাথে একমত কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এরপরে দেখো কেকটাকে আবার সমস্ত কিছু উঠিয়ে নেওয়ার পর কি করে পারফেক্ট ফিনিশিংয়ের সাহায্যে সেম টু সেম ডেকোরেশন তৈরি করব সেটা তোমরা অবশ্যই খেয়াল করো। এরপর কেকের উপর থেকে যে সমস্ত ডেকোরেশনগুলো আছে সমস্ত কিছুই আমি এখানে তুলে নেব। তো প্রথমে গ্রিন কালারের যে ডান্ডিটা তৈরি করেছিলাম সেটাকেই তুলে নিচ্ছি। এখানে নিয়েছি একদম ছোট্ট সাইজের একটা প্যালেট নাইফ, যাতে খুব সহজেই যতটুকু আমাদের ক্রিম তোলার সেগুলো যেন তুলতে পারি। এরপর আস্তে আস্তে এই গ্রিন কালারের ক্রিমটা তুলে নেওয়ার পর এর মধ্যে আবারও আমি একটু সামান্য ক্রিম মিক্সড করে এখানে ক্রিমের কালারটা হালকা, এখানে যে পাইপিং ব্যাগটা ব্যবহার করব পাইপিং ব্যাগের মুখটা কিন্তু একটু ছোট করে কাটবো। আর ক্রিমটা কিন্তু একটু নরম ভাব চলে এসছে। তো এই ধরনের ডেকোরেশন করার জন্য কিন্তু একটু নরম ক্রিম হলেও কোনো অসুবিধা হয় না, যেহেতু আমাদের কেকে যে ফাইনাল ফ্রস্টিং ক্রিমটা আছে সেটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে আছে। এরপর পাইপিং ব্যাগটাকে ভি শেপে কাট করে নিয়ে দুই পাশে দুটো পাতা তৈরি করে দিলাম। এই পর্যন্ত কিন্তু আমাদের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা যে সংখ্যাগুলো লিখেছি সেগুলো আবারও প্যালেট নাইফের সাহায্যে এইভাবে তৈরি করার সময় শুধু ভুলের পর ভুল হয়ে যাচ্ছে। আর যদি তোমরা এইভাবে চকলেট গানাশের সাহায্যে কোনো সংখ্যা বা লেটার লিখে থাকো তাহলে কিন্তু এই ধরনের কেকটাকে ফ্রিজে একটু 10 মিনিটের জন্য ঠান্ডা করে নিয়ে তারপরে চকলেটের গানাশগুলো তুলে নেবে, দেখবে খুব সুন্দরভাবে কিন্তু গানাশগুলো উঠে আসবে। আর এখানে গানাশগুলো একটু গলে যাওয়ার কারণে হুইপ ক্রিমের উপরে দেখবে একটু কালো কালো কিন্তু ভাব চলে আসছে। তো যতটা পরিমাণে এখানে কালো ভাব আসছে সমস্তটাই কিন্তু এখানে হালকা হালকা করে তুলে নিচ্ছি, মোটামুটি কালো লুকটা যেন এখানে একদমই না থাকে। এইভাবে সমস্ত ক্রিমটা আমি এখান থেকে তুলে নিলাম। আর এই কাজটা করার সময় তোমাদের খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন অন্যদিকে কালো গানাশটা লেগে না যায়, তাহলে কেকের ডেকোরেশনটা কিন্তু একদমই দেখতে ভালো লাগবে না। যতটা সম্ভব পারফেক্টলি করার এখানে কাজ চেষ্টা করবে। আর এটা করতে হয়তো অনেকটা সময় লাগবে, যে কাজটা আমাদের একটু খুব তাড়াতাড়ি হয়ে যেত বুদ্ধির অভাবের জন্য কিন্তু এই ধরনের ডেকোরেশনগুলো একদমই খারাপ হয়ে যায়। এরপর এখানে ক্রিম লাগাবো। তো ক্রিমটা কিন্তু এখানে সফট পিকের ক্রিমটা ব্যবহার করছি, হার্ড পিকের ক্রিম কিন্তু কোনোভাবে এখানে ব্যবহার করব না, তাহলে এই পরের যে ক্রিমটা লাগাচ্ছি এটা কিন্তু কোনোভাবেই ফিনিশিং দিতে পারবো না। তো এই ফিনিশিং দেওয়ার জন্য অবশ্যই যে সাহায্যে প্যালেট নাইফের সাহায্যে কাজ করছি এই প্যালেট নাইফের সাহায্যে কিন্তু খুব সহজে ফিনিশিং দিতে পারবো। তো এই পার্টটুকু আমি কোনো অংশই কাট করিনি, শুধু আমি ভিডিওটা স্পিড করে দিয়েছি। বা তোমরা এখানে ওএসপি শিটটাকে কেটে নিয়ে খুব আলতো হাতে টেনে টেনে এখানে কেকের উপরে একদম ফিনিশিং দিয়ে নিতে পারো। তো এখানে যতটা সম্ভব ফিনিশিং দিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারবে কেকের কিন্তু কোথাও আনফিনিশিং পার্টটা কিন্তু এখানে থাকবে না। তো এই প্যালেট নাইফের সাহায্যে এইভাবে টেনে টেনে ফিনিশিংটা দিয়ে নেব। এরপরে এখানে যে ক্যালেন্ডারটা তৈরি করব তার জন্য কিন্তু অবশ্যই আমি এখানে এরপর ফন্ডেন্ট ব্যবহার করব। তো ফন্ডেন্টটা কিন্তু তোমরা এইভাবে স্কেলের সাহায্যে মেপে নেবে, কতটা অংশ তোমাদের এখানে খালি আছে সেই মাপ করেই ফন্ডেন্টটা এখানে কেটে নেবে। তো আমি এখানে মেপে নিয়েছি স্কেলের সাহায্যে। আমি এখানে 2 সাইজের একটা স্কোয়ারের আমি এখানে ফন্ডেন্ট বেলে নিচ্ছি, তারপরে ফন্ডেন্টটাকে যে মাপে আমরা কাটার সেই মাপে কেটে নেব। ফন্ডেন্ট কাটার পর ফন্ডেন্টের উপরে তোমরা কিন্তু অবশ্যই যে এডিবেল মার্কার পেন আছে সেটা দিয়েও লিখতে পারো, কিন্তু আমি এডিবেল মার্কার পেনটা এখানে ব্যবহার করছি না। চকলেট গানাশের সাহায্যে কিন্তু খুব সুন্দর ছোট্ট ছোট্ট করে এখানে লিখে নেব। তো চকলেট গানাশের সাহায্যে লেখার সময় পাইপিং ব্যাগে যে মুখটা থাকবে সেটা একদম ছোট্ট করে কাটতে হবে, তার ফলে লেটারগুলো যখন আমরা লিখবো বা সংখ্যাগুলো খুব সুন্দর কিন্তু ছোট ছোট করে এখানে পড়বে। তো প্রথমে আমরা যে মাস লিখবো মাসটা লিখে নিলাম, তারপরে যে সালটাও কিন্তু এখানে লিখে নিয়েছি। তো এই লেখাটার সময় তোমাদের একটু সময় লাগতে পারে, বা তোমরা এখানে এডিবেল মার্কার পেনের সাহায্যে লিখে নিতে পারো, যেটা তোমাদের সুবিধা সেইভাবে কিন্তু কাজটা করে নিতে পারো। কিন্তু ফন্ডেন্টের উপরে চকলেট গানাশ দিয়ে লিখলে কিন্তু ফন্ডেন্ট একটুও গলে যায় না। এরপর আমি এখানে জুন মাসে যে 30টা সংখ্যা হবে প্রতিটা সংখ্যা কিন্তু এখানে লিখে নেব। তো প্রথম আমরা এখানে 7টা সংখ্যা দেওয়ার 7 সপ্তাহ প্রথম লিখে নেব, তারপরে যেরকম সপ্তাহগুলো থাকে সেগুলো কিন্তু এর পরপর করে নিচে নিচে লিখে নেব। ফন্ডেন্টের উপরে লেখার জন্য 2:1 রেশিওতে চকলেট গানাশ তৈরি করলেই তার সাহায্যে কিন্তু তোমরা লিখে নিতে পারবে। ক্যালেন্ডারে লেখাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো কেকের উপরে লাগানোর আগে যে অংশটা আমরা ফন্ডেন্টে লাগাবো ঠিক সেখানেই সামান্য পরিমাণে একটু চকলেট গানাশ দিয়ে নিলাম। এটা ক্রিমের উপর থেকে ফন্ডেন্টটা কিন্তু কোনোভাবে নিচের দিকে পড়ে যাবে না। বা তোমরা এখানে চকলেট মেল করেও লাগাতে পারো। চকলেট গানাশের সাহায্যে ফন্ডেন্ট কিন্তু খুব ভালো করে সেট হয়ে যায়। তো এইভাবে একটু চেপে দিচ্ছি মাঝখানে পোর্শনটা যাতে কোনোভাবে উঁচু থাকে না। এখানে কেকের কিন্তু ফাইনাল ডেকোরেশনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এরপর R11 নজলের সাহায্যে কিছু ছোট ছোট এখানে ফুল, এরপর কিছু এডিবেল হোয়াইট পার্লের সাথে ডেকোরেশন করে নিলে কেকের ডেকোরেশনটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে।
আর এই কেকটার প্রাইস রেখেছিলাম 460 রুপিস। 1 পাউন্ডের ভ্যানিলা কেকের প্রাইস কত হতে পারে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। কেকের ডেকোরেশন অনুপাতে এই কেকটার প্রাইস ঠিকঠাক ছিল কি না তোমরা কিন্তু সেটা জানাতে ভুলো না। আর এটাই হলো আমার কেকের ফাইনাল লুক। তো এখানে নিচে কেক বোর্ডের উপরে ফন্ড্যান্টের সাথে আবারও চকলেট গানাশের সাহায্যে এইভাবে লিখে নিয়েছিলাম শি ওয়াজ বর্ন টুডে। তো কেকের পিক অনুপাতে এইখানে যে বোর্ডের উপরে ফন্ড্যান্টটা ছিল সেটা ছিল ইয়েলো কালারের, তো আমি এখানে কিন্তু একটু চেঞ্জ করে নিয়েছি। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।